মানে সেখানে আমার আইপ্যাক লিখে পাঠাতো শুভেন্দু অধিকারীর বাবাকে গালাগাল দাও। 80 বছরের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত চরিত্র তুলে গালাগাল দাও। শুভেন্দু অধিকারী মা বরিশাল থেকে এক কাপড়ে এসছেন, ওর মাকে রোহিঙ্গা বলে উক্তি করো। এগুলো কোনো মানে আছে? আমি আপনার চ্যানেলে বলছি, তৃণমূল মধ্য গগনে 4 তারিখ রেজাল্ট বেরোনোর আগে হুমায়ুন কবির, এই যে নেতা হয়েছে হুমায়ুন কবির, ও শুভেন্দু অধিকারীকে সমকামী বলে আক্রমণ করলো। হুমায়ুন কবির, আমার ভিডিও এখনও ফেসবুকে আছে, তখন রেজাল্ট বেরোয়নি। আমি সেখানে ভিডিও করে হুমায়ুন কবিরকে বলেছি, হুমায়ুনের মতো জানোয়ার বাংলায় দুটো নেই। শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় ক্রিটিক আমি হতে পারি, আমি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় বিরোধী হতে পারি, কিন্তু শুভেন্দু অধিকারী কি খাবে, কি পড়বে, কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। মমতাদির একটা স্টেটমেন্টে বিরাট ক্ষতি হয়ে গেছিল, যে স্টেটমেন্টটা উনি করেছিলেন যে আমি যদি সরে যাই একটা কমিউনিটি 1 মিনিটে সব দখল করে নেবে। ওই স্টেটমেন্টটা একটা বিরাট ক্ষতি করেছে। আর যেহেতু আমাদের দলের সেনাপতি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন বাংলার আমরাও তো তিনি যা কথা বলতেন তাই কথাই বলতাম। আমি এখন হঠাৎ করে সাধু সাজলে হবে না। আর অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে আমিও এখন লাইনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির সাথে সেলফি নিতাম। তাহলে এখন কেন কথা বলছি? শুধু হেরে গেছে বলে? 4 তারিখ থেকে আজকে অবধি অভিষেক ব্যানার্জি একটা ফোন করেনি আমাকে, যার সাথে আমার হোয়াটসঅ্যাপে প্রায়ই কথা হতো। সে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এইটুকু পর্যন্ত জিজ্ঞেস করেনি তুই ঠিক আছিস। দল যখন ক্ষমতায় ছিল তখন দলের মধ্যে একটা থ্রেট কালচার ছিল, যে দলের ভেতরে দল বিরোধী কথা বললে তুমি আর দলে থাকতে পারবে না, বা তুমি মুখপাত্র হলে তোমাকে বসিয়ে দেওয়া হবে। তো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ বিগত 1.5-2 বছর ধরে পুরো দলটাকে তুলে দিয়েছিল একটা বেসরকারি সংস্থার হাতে, যার নাম আইপ্যাক। এ একটা বাইরের সংস্থা, তারা কনসালটেন্সি করার জন্য এসেছিল, কিন্তু কনসালটেন্সিটা পার করে তারা পুরো দলের মালিক হয়ে গেছে। এরা পুরো দলটাকে বিক্রি করে দিল। পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য টাকা নিত, জেলা পরিষদের জন্য টাকা নিত, ব্লক সভাপতির জন্য টাকা নিত, কোনো করাপ্ট ব্লক সভাপতিকে রেখে দেওয়ার জন্য টাকা নিত, বিধানসভার জন্য টাকা নিত। আমার থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল বিধানসভার টিকিটের জন্য। দলের মধ্যে এত কিছু দ্বন্দ্ব, এত কিছু চাপ সৃষ্টি, যেহেতু রিজুদা তুমি বললে যে নিজের শিক্ষা, নিজের বড় হওয়া, একটা যেহেতু তুমি একটা অন্য পরিবেশে মানুষ, কিন্তু সেই সময় তো মুখ খোলো, মনে হয়নি যে তাহলে দলটা ছেড়ে বেরিয়ে আসি বা কিছু? এত চাপের মধ্যে এত কিছু বলা, এত কিছু কেন করবো? আমি স্পষ্টভাবে একটা উদাহরণ দিয়ে বলি, আরজিকর ঘটনা। তারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে তারাই থাকতো। আমরা যারা দলের কর্মী বা দলের জাতীয় মুখপাত্ররাও কার্নিভালে স্টেজে উঠতে পারতাম না। সিরিয়াল অভিনেত্রী আর সিনেমা অভিনেত্রীরাই থাকতো। তৃণমূল কংগ্রেসের যত মিছিল হতো সেখানে তারা থাকতো। 21শে জুলাইয়ে শহীদ পরিবাররা পেছনে বসতো, এনারা সামনে বসতেন। তাহলে আজকে আমি জানি আপনাদের ব্যক্তি কাজের জন্য আপনাদেরও পাল্টি খেতে হবে, কোনো অপশান নেই, কিন্তু একেবারে মমতা ব্যানার্জির থেকে মুখটা ফিরিয়ে নেবেন, এটা একটু চোখে লাগছে না? তো অর্থেই শিল্পী, তাদের কাঁদতেও 1 সেকেন্ড লাগে না, হাসতেও 1 সেকেন্ড লাগে না, অজানা ব্যক্তিকে জড়িয়ে ধরতেও 1 সেকেন্ড লাগে না, আবার পরিচিত বন্ধুকে গাল দিতেও 1 সেকেন্ড লাগে না, কারণ এটাই তাদের পেশা, অভিনয় করা। আর ইন্ডাস্ট্রিটা যতটা আমি চিনি তাতে 1 খলিফা আছে। তো 2-2.5 বছর ধরে দলের সংগঠন বলে কিছু ছিল না, দলটা চালাতো পুলিশ। সেই জন্য যখন পালাবদল হয়েছে সংগঠন নেই, আর পুলিশও পাল্টি মেরে দিয়েছে। সম্মিলনী আমি করেছি নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় 27 দিন সেবাশ্রয় আমি করেছি নন্দীগ্রামে, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। এবং 2রা মে মানে ভোট বেরোনোর 2 দিন আগে সারা বাংলার তৃণমূল কংগ্রেসের সামনে মুখ্যমন্ত্রী, সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আর সায়নী ঘোষকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করে। পূর্ব মেদিনীপুর মানে অধিকারী গড় বলে পরিচিত। তো আমি তো সারাক্ষণ শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে গেছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি লড়াই করে গেছি। তো এই অ্যাসাইনমেন্টগুলো তো আমি করেছি। অপরাধ হয়েছে আমি বিজেপিকে থ্যাংক ইউ কেন বলেছি, সেই জন্য আমাকে 13 বছর বাদে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমার শীর্ষ নেতৃত্বকে ফোন করি, কেউ ফোন ধরেনি। যে দলে 13 বছর দিয়েছি, যে দলের জন্য সব কিছু করেছি, সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টগুলো করেছি, কেউ ফোন ধরেনি। কিন্তু অদ্ভুতভাবে এই 13 বছর তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হওয়ার সুবাদে দিল্লি এবং বাংলায় বিজেপির নেতৃত্বের সাথে কিছু সম্পর্ক আমার তৈরি হয়ে গেছিলো ব্যক্তিগত স্তরে। তাদেরকে ফোন করি, তারা কিন্তু 2টো রিংয়ের মধ্যে ফোনটা ধরে।
এবং তারা আমার পরিবার এবং আমার জীবন জীবিকাকে রক্ষা করে। এই মুহূর্তে যে মানুষটির সাথে আছি দীর্ঘ ১৩ বছর তৃণমূল দলের সঙ্গে একনিষ্ঠভাবে নিঃস্বার্থভাবে কাজ করে গেছে, যদিও শেষের দিকটা বোধহয় ফলটা ভালো হয়নি, মানে বহিষ্কৃত হতে হয়েছে একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করার পর। বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কার সাথে আছি, রিজুদা। এই মুহূর্তে যদি বলি রিজুদা, অবস্থানটা কি তোমার? আমি সাধারণ বাংলার 10টা মানুষের মতো আমিও একজন সাধারণ মানুষ। তৃণমূল আমাকে তাড়িয়ে দিয়েছে, অন্য কোনো দলে আমি যোগদান করিনি, তো তোমার মতো আমিও সাধারণ বাংলার মানুষ, নিজের বক্তব্য রাখছি। কিছু মানুষ শুনছে, কিছু মানুষ গালাগাল দিচ্ছে, কিছু মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, কিছু মানুষ বিজেপির দালাল বলছে। যাই হোক, ঠিকই আছে। খারাপ তো লাগে, মানে এতদিন ধরে একটা দলের সঙ্গে একনিষ্ঠভাবে কাজ করেছো এবং শেষের দিকটা যেই হেরে গেল, তোমাকে সেইভাবে আর গুরুত্ব না দিয়ে এইভাবে বহিষ্কার, কেননা নিজের কথাটা বলেছো বলে। না মানে দল যখন ক্ষমতায় ছিল তখন দলের মধ্যে একটা থ্রেট কালচার ছিল, যে দলের ভেতরে দল বিরোধী কথা বললে তুমি আর দলে থাকতে পারবে না, বা তুমি মুখপাত্র হলে তোমাকে বসিয়ে দেওয়া হবে, তুমি টিভিতে যেতে পারবে না, অন্য পদে থাকলে তোমার থেকে সেই পদগুলো কেড়ে নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ছিল। কিন্তু যখন বাংলায় পালাবদল হলো, পরিবর্তন হলো বাংলায়, তখন এই তৎকাল বিজেপির মানে বামফ্রন্টের যে লুম্পেন গুন্ডাগুলো 2011 সালে সবুজ আবির মেখে তৃণমূল হয়েছিল, তারাই তো 4 মে বিকেল 4টের সময় গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়ে গেছে এবং তারা সব জায়গায় তাণ্ডব চালিয়েছে। তো আমার বাড়িও ব্যতিক্রম ছিল না, আমার বাড়ির সামনেও তাণ্ডব নৃত্য হয়েছিল। আমার মা, তিনি একজন ডাক্তার, 72 বছর বয়স, আমার স্ত্রী অরাজনৈতিক বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে, তাদেরকে ফোন করে উল্টো পাল্টা কথা, অশ্রাব্য মন্তব্য, থ্রেট ইত্যাদি চলেছিল। আমি পাগলের মতো আমার শীর্ষ নেতৃত্বকে ফোন করি, কেউ ফোন ধরেনি। যে দলে 13 বছর দিয়েছি, যে দলের জন্য সব কিছু করেছি, সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্টগুলো করেছি, কেউ ফোন ধরেনি। কিন্তু অদ্ভুতভাবে এই 13 বছর তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র হওয়ার সুবাদে দিল্লি এবং বাংলায় বিজেপির নেতৃত্বের সাথে কিছু সম্পর্ক আমার তৈরি হয়ে গেছিলো ব্যক্তিগত স্তরে। তাদেরকে ফোন করি, তারা কিন্তু দুটো রিংয়ের মধ্যে ফোনটা ধরে এবং তারা আমার পরিবার এবং আমার জীবন জীবিকাকে রক্ষা করে এই তৎকাল বিজেপির গুন্ডাদের হাত থেকে। আর আমি তাদের এই উদারতার জন্য, সৌজন্যের স্বার্থে আমি ধন্যবাদ জানিয়েছিলাম। সেই ভিডিওটা এখনও ফেসবুকে আছে। সেটাই অপরাধ। আমার অপরাধ হয়েছে, আমি বিজেপিকে থ্যাংক ইউ কেন বলেছি, সেই জন্য আমাকে 13 বছর বাদে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি সেই বহিষ্কারের চিঠিটা বাঁধিয়ে রেখেছি, যাতে প্রতিদিন আমি ওটা দেখি আর আমার যাতে মনে পড়ে যে তৃণমূল আমাকে আমার আনুগত্যের কি অ্যাওয়ার্ড দিয়েছে। তারা তখন ফোনটা ধরেনি কেন তাহলে? তখন তুমি দলেই ছিলে। ধরেনি মানে নিজেদের পিঠ বাঁচাতে পারছে না, অন্য কর্মীদের কি করে বাঁচাবে। আমি এখন সেটা বুঝতে পারছি, তাদের বাড়ি সেলফি পয়েন্ট হয়ে গেছে, তাদের বাড়ির সামনে লোকে গিয়ে চোর স্লোগান দিচ্ছে, আমার বাড়ির সামনে তো দিচ্ছে না, আপনি তো এলেন। তো তারা নিজেদের বাঁচাবে না কর্মীদের বাঁচাবে? আর আজকে তৃণমূলের এরকম কঙ্কালসার অবস্থা এই জন্যেই, কারণ প্রতিটা দলের সম্পদ হচ্ছে তাদের কর্মীরা। 4 তারিখের পর তৃণমূলের কর্মীরা মার খাচ্ছে, তৃণমূলের কর্মীরা ঘর ছাড়া, তৃণমূলের কর্মীদের দোকান দখল হয়ে গেছে, পার্টি অফিস দখল হয়ে গেছে, তৃণমূলের কর্মীদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে, সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, খেতে পাচ্ছে না। কিন্তু তৃণমূল তাদের পাশে দাঁড়ায়নি। তারা কি করেছে? বাঁচার জন্য হয় বিজেপির নেতাদের সাথে কথা বলেছে, কোনো কোনো জায়গায় বিজেপি নেতাদের কাছে মাপ চেয়েছে, কোথাও বিজেপি নেতাদের হাতে পায়ে ধরে তারা ঘরে ফিরেছে। তার মানে তারা ঘরে ফিরেছে বিজেপির জন্য, তাদের পরিবার বেঁচেছে বিজেপির জন্য, তাদের জীবন জীবিকা ফেরত পেয়েছে তারা বিজেপির জন্য। তাহলে তারা এখন তৃণমূলের ঝান্ডা ধরবে কেন? তাই কর্মীরা এখন বাড়িতে বসে গেছে। আর সেই জন্যই দেখুন তৃণমূলের ঘোষিত কর্মসূচিতে 3টে থেকে 4টে বিধায়ক আর তার সাথে 30টা ছেলে, আর কেউ নেই। আচ্ছা রিজুদা, তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে ধরাশায়ী হার, মানে কেউ তো ভাবতে পারেনি এইভাবে মানে সারা বাংলা গেরুয়া জ্বরে প্লাবিত হবে, এই হারটা কি মনে হয় তোমার? তার পেছনে 3-4টে কারণ আছে। নাম্বার 1 কারণ হচ্ছে, আমি এখনও জানি না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ বিগত 1.5-2 বছর ধরে পুরো দলটাকে তুলে দিয়েছিল একটা বেসরকারি সংস্থার হাতে, যার নাম আইপ্যাক। এ একটা বাইরের সংস্থা, তারা কনসালটেন্সি করার জন্য এসেছিল, কিন্তু কনসালটেন্সিটা পার করে তারা পুরো দলের মালিক হয়ে গেছে। এরা পুরো দলটাকে বিক্রি করে দিল। পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য টাকা নিত, জেলা পরিষদের জন্য টাকা নিত, ব্লক সভাপতির জন্য টাকা নিত,
কোনো করাপ্ট ব্লক সভাপতিকে রেখে দেওয়ার জন্য টাকা নিত, বিধানসভার জন্য টাকা নিত। আমার থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল বিধানসভার টিকিটের জন্য। আর কেউ দিদি কিছু বলতো না? আমি জানি না দিদি জানতেন কি জানতেন না, বা জেনে যদি না বলতেন তাহলে তো এটা আরও বড় ব্যাপার। বাট জানি না, দিদি আমার মনে হয় না জানতেন। এটা আইপ্যাক এটা করতো, এটা প্রথম কারণ। আর তারপরে বিভিন্ন রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলে, 20, 21 বছর, 22 বছরের ছেলেরা, তারা এসে আমাদের বলছে কোথায় মিছিল করতে হবে, কোথায় মিটিং করতে হবে। আর আমি তো ছেড়ে দিন, কল্যাণ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদারদের বলছে এখানে যান, এখানে মিছিল করুন, এখানে মিটিং করুন। এটা হয় নাকি? এর প্রথম কারণ আইপ্যাক। দ্বিতীয় কারণ, বিগত 2-2.5 বছর ধরে দলের সংগঠন বলে কিছু ছিল না, দলটা চালাতো পুলিশ। সেই জন্য যখন পালাবদল হয়েছে সংগঠন নেই, আর পুলিশও পাল্টি মেরে দিয়েছে। ঠিক আছে, 2। তৃতীয় কারণ হচ্ছে নিচু স্তলায়, একদম নিচু স্তরে, নিচু তলায় কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ, এই লেভেলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তোলাবাজি, করাপশন, এইটা। আর চতুর্থ কারণ হচ্ছে যেটা আমাদের বা মমতাদির সবচেয়ে বড় সম্বল ছিল, সেটা হচ্ছে বাংলার মহিলা ভোট, মা বোনেদের ভোট। আমরা যখন তৃণমূল করতাম, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এই 1500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে মহিলা ভোট মমতাদিকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু পরবর্তীকালে যেটা আমি জানতে পারলাম, সেটা হচ্ছে আবার এই নিচু স্তরের যে তৃণমূলের এই পঞ্চায়েত, জেলা পরিষদ বা কাউন্সিলর লেভেলের নেতা এবং তাদের আশেপাশে স্যাটেলাইট যারা ওই বুলেট গাড়ি নিয়ে ঘোরে, এদের হাতে বাংলার মা বোনেদের সবসময় একটা অপমান, অত্যাচার, একটা মানসিক চাপ, এইটা চলতো। আর সেই জন্যই বাংলার মা বোনেরা মুখ ঘুরিয়ে নিয়েছে। কিন্তু এটাও বলবো আপনাদের পরিষ্কারভাবে যে বাংলায় কিন্তু বিজেপি জেতেনি। আপনারা বলতে পারেন গেরুয়া ঝড় ইত্যাদি, বাংলায় বিজেপি জেতেনি, বাংলায় তৃণমূল হেরেছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। যেমন 2011 সালে তৃণমূল জেতেনি, সিপিএম হেরেছিল, ঠিক একইভাবে 26-এ বিজেপি হারেনি, মানে বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। আচ্ছা, 4 তারিখে যেটা হয়েছিল সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির ওই যে হুঙ্কার, কি শুধু অভিষেক ব্যানার্জি না, লাস্ট 2 বছর ধরে যেটা দেখা যাচ্ছিল যে যারা বড় বড় যারা নেতা, তার মানে তারা তাদের মুখের ভাষাটাই অন্যরকম, এগুলো কি আইপ্যাক ঠিক করে দিত? দেখুন, আমাদের কি বলতে হবে না বলতে হবে আইপ্যাক ঠিক করে দিত। আমাদের কি টুইট করে দিতে হবে সেটা লিখে পাঠাতো। নিজস্ব সত্তা কিছু নেই, মানে নিজস্ব সত্তা, আমি তো তাও গ্রাসরুটের কর্মী, বিধায়ক সাংসদদের নিজস্ব সত্তা ছিল। মানে যে টুইট লিখে পাঠানো হবে, আমি বলছি প্রাক্তন মন্ত্রীদের, সেই টুইটে তারাও একটা কমা ফুল স্টপ বদলাতে পারবে না। মন্ত্রীদের কথা বলছি, মন্ত্রী। আর কোন মিছিলে গিয়ে কি বলতে হবে, কোন মিটিংয়ে গিয়ে কি বলতে হবে, সেটাও আইপ্যাক বলে দিত। না বললে ফোন করে বলতো বলার জন্য। যেমন আমি আপনাদের বললাম না, আমি টাফেস্ট অ্যাসাইনমেন্টগুলো করেছি তৃণমূলের হয়ে আমি পঞ্চায়েত করেছি নন্দীগ্রাম, 1 নম্বর ব্লকের আমার দায়িত্ব ছিল পঞ্চায়েত ভোটে। বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। প্রতিবাদ সভা, বিজয়া সম্মিলনী আমি করেছি নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় 27 দিন সেবাশ্রয় আমি করেছি নন্দীগ্রামে, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী। এবং 2রা মে, মানে ভোট বেরোনোর 2 দিন আগে, সারা বাংলার তৃণমূল কংগ্রেসের সামনে মুখ্যমন্ত্রী, সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে আর সায়নী ঘোষকে পূর্ব মেদিনীপুরে কাউন্টিং অবজারভার করে। পূর্ব মেদিনীপুর মানে অধিকারী গড় বলে পরিচিত। তো আমি তো সারাক্ষণ শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করে গেছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি লড়াই করে গেছি। তো এই অ্যাসাইনমেন্টগুলো তো আমি করেছি। তাও তো আমার ভাগ্য ভালো যে আমার পরিবারের শিক্ষা, আমার পরিবারের রুচি জন্য আমাকে যে জিনিসগুলো লিখে পাঠানো হতো তার 90% বা 85% আমি বলিনি, আমি 15% বলেছি। আসতো, বাট আমি বলিনি, কাটিয়ে গেছি। কারণ ওই 85% যদি আমি বলতাম, তাহলে আমার পারিবারিক শিক্ষা, আমার রুচি, আমার সৌজন্যবোধটা শেষ হয়ে যেত। আর দ্বিতীয়, আজকের দিনে শুভেন্দু দাতা, মানে সেখানে আমার আইপ্যাক লিখে পাঠাতো শুভেন্দু অধিকারীর বাবাকে গালাগাল দাও, 80 বছরের বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত চরিত্র তুলে গালাগাল দাও। শুভেন্দু অধিকারী মা বরিশাল থেকে এক কাপড়ে এসছেন, ওর মাকে রোহিঙ্গা বলে উক্তি করো, এগুলো কোনো মানে আছে? আমি আপনার চ্যানেলে বলছি, তৃণমূল মধ্য গগনে 4 তারিখ রেজাল্ট বেরোনোর আগে হুমায়ুন কবির, এই যে নেতা হয়েছে হুমায়ুন কবির, ও শুভেন্দু অধিকারীকে সমকামী বলে আক্রমণ করলো। হুমায়ুন কবির
আমার ভিডিও এখনও ফেসবুকে আছে, তখন রেজাল্ট বেরোয়নি। আমি সেখানে ভিডিও করে হুমায়ুন কবিরকে বলেছি, হুমায়ুনের মতো জানোয়ার বাংলায় দুটো নেই। শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় ক্রিটিক আমি হতে পারি, আমি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় বিরোধী হতে পারি, কিন্তু শুভেন্দু অধিকারী কি খাবে, কি পড়বে, কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এটা আমি বলেছি ভোটের রেজাল্ট বেরোনোর আগে। সেই জন্যই আজকে হয়তো আমি এমনিও অন্য কোনো নোংরামির সাথে যুক্ত নয় বলে আমি তো ঠিকই আছি, চাকরি বাকরি করছি, ঘুরছি ফিরছি, আপনাদের বাইট দিচ্ছি। বাকিরা যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যারা ক্ষমতার দম্ভে ভাষা সন্ত্রাস করেছে, যারা রাজনৈতিক সৌজন্যটাকে লাটে তুলে দিয়েছে, যারা ব্যক্তি আক্রমণ করেছে, আজকে দেখুন তাদের মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। আচ্ছা, দলের মধ্যে এত কিছু দ্বন্দ্ব, এত কিছু চাপ সৃষ্টি, যেহেতু ঋজুদা তুমি বললে যে নিজের শিক্ষা, নিজের বড় হওয়া একটা, যেহেতু তুমি একটা অন্য পরিবেশে মানুষ, কিন্তু সেই সময় তো মুখ খোলো, মনে হয়নি যে তাহলে দলটা ছেড়ে বেরিয়ে আসি বা কিছু, এত চাপের মধ্যে এত কিছু বলা, এত কিছু কেন করবো? আমি স্পষ্টভাবে একটা উদাহরণ দিয়ে বলি, আরজিকর ঘটনা বাংলার রাজনীতিতে একটা মোড়। তো সেই আরজিকর ঘটনায় আমি যখন দলের পক্ষ থেকে চ্যানেলে যেতাম, যেহেতু 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, তখন আমার মা, আমার স্ত্রী, আমার বাড়ির মেয়েরা রাত দখল করতে যেত। এবং যখন এই ইনভেস্টিগেশনের প্রথম দিকে সঞ্জয় রায়ের সাথে আরও অনেকের নাম জড়ানো হচ্ছিল, তখন আমি দলকে বলেছি যে এটা হতে পারে না, আমরা এইভাবে অ্যাটাক করতে পারি না। এটা তো ঠিক একটা হতভাগা মেয়ে নিজের কাজের জায়গায় হয়েছে। আমি এটা বলার জন্য আমাকে 1 মাস বসিয়ে দেওয়া হয়েছিল টিভির থেকে। তারপরে যখন পুরো ব্যাপারটাই বাম অতি বামের হাতে চলে যায়, পুরোটাই রাজনীতি হয়ে যায়, পুরোটাই মমতা ব্যানার্জিকে গদিচ্যুতর লড়াই হয়ে যায়, আর উই ওয়ান্ট জাস্টিস বা অভয়ার এই হতভাগা মেয়েটার ন্যায়ের ব্যাপারটা পেছনে চলে আসে, তখন আবার আমি টিভিতে ফেরত যাই এবং আমাকে টিভিতে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তো এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ থ্রেট কালচার। বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার একটা ভিডিও আমার কাছে আছে, দরকার পড়লে আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা দেখাবেন। 2006 সালে যখন শুভেন্দু অধিকারী প্রথমবার বিধায়ক হয়েছিলেন, ওনার একটা ইন্টারভিউ এবিপি আনন্দে সুমনদের সাথে, ওখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে 2006 সালে আমি বিধায়ক হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে ডেকেছিল, আমি তার সাথে সৌজন্য দেখাতে গিয়ে তার সাথে দেখা করেছিলাম বলে তৃণমূল কংগ্রেস আমায় বিধানসভায় 2 বছর বলতে দেয়নি। তাহলে বুঝতে পারছেন কীরকম অবস্থা ছিল। আর তখন আরেকটা কারণ যে জন্যে এখন লোকে মুখ খুলছে, তখন না, রিজু দত্ত তো প্রথম মুখ খুলেছিল বলে রিজু দত্তকে গালাগাল দিচ্ছিল। আর এখন যে পালা বদল হয়েছে, রং পাল্টি মারছি, রিজু দত্ত এখনো পাল্টায়নি বা জয়েনও করেনি। আর প্রথম দিন রিজু দত্ত যে কথাগুলো বলেছিল, তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়করা এখন সেই একই কথা বলছে। কই তাদের তো সাসপেন্ড করার দম হচ্ছে না, মুরদ হচ্ছে না কারুর, তাদের তো সাসপেন্ড করার ক্ষমতা হচ্ছে না। রিজু দত্তকে সাসপেন্ড করে দেয়, কারণ রিজু দত্তের বাবা মা নেতা মন্ত্রী নয়, রিজু দত্ত কোটি কোটি টাকা দিয়ে দল করেনি। ঘষে 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 রাস্তায় ফ্ল্যাগ বাঁধার থেকে ঘষে ঘষে শুরু করে নিজের যোগ্যতা একটা জায়গায় পৌঁছে, তাই রিজু দত্তকে সাসপেন্ড করে দাও। আমি দেখছি নাটকটা দেখছি। আচ্ছা, শিল্পীদের যে রং বদল, সে নিয়ে কি বলবে? রুদ্রনীলদার ঢাকা টেকনিশিয়ান স্টুডিওতে রুদ্রনীলদের পাশে বসে বলেছে যে সন্তানের কথা ভেবে দাঁতে দাঁত চেপে এই কথাটা বলতে হয়েছে, যার জন্য অনেক কটাক্ষ শুনতে হয়েছে পরমব্রতকে, যে এখন যেহেতু রং বদল হয়েছে সেই জন্য বোধহয় এই কথা বলছে, এবং ভয়ে নাকি বলতে পারেনি, কিন্তু অনেকেই তো ভয়ে যায়নি। দেখুন, আমি একটা কথা বলি, এই যে ইন্ডাস্ট্রিতে যারা অভিনেতা অভিনেত্রী আছে, তাদেরকে এক কথায় শিল্পী বলা হয়। তারা প্রকৃত অর্থেই শিল্পী। তাদের কাঁদতেও 1 সেকেন্ড লাগে না, হাসতেও 1 সেকেন্ড লাগে না, অজানা ব্যক্তিকে জড়িয়ে ধরতেও 1 সেকেন্ড লাগে না, আবার পরিচিত বন্ধুকে গাল দিতেও 1 সেকেন্ড লাগে না, কারণ এটাই তাদের পেশা, অভিনয় করা। আর ইন্ডাস্ট্রিটা যতটা আমি চিনি, তাতে 1 খলিফা আছে। আমি ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, সবাই সুবিধাবাদী, সবাই ক্ষমতার সাথে থাকতে চায়, এটা হচ্ছে বাস্তব। এই পুরো ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় দেব একমাত্র এক্সেপশন। তৃণমূলের থেকেও কিন্তু দেব রুদ্রনীলের সাথেও কাজ করেছে, মিঠুনদার সাথেও কাজ করেছে। যখন দেবের ধূমকেতুর প্রিমিয়ার হয়েছিল প্রিয়াতে, যেহেতু দেব আমাকে আমন্ত্রণ পাঠায়, আমি যখন গেছিলাম, তখন আমার যখন রুদ্রনীল দাস সাথে দেখা হয়, বা মানে আমি রুডি বলেই ডাকি, রুডির সাথে যখন দেখা হয়, আমি কিন্তু তাকে জড়িয়ে ধরেছিলাম, কেমন আছো, সেও আমাকে জড়িয়ে ধরে। তখন তৃণমূল কিন্তু মধ্য গগনে। এই কালচারটাই শেষ হয়ে গেছিলো তৃণমূলের ভেতরে, এই সৌজন্যটা নষ্ট হয়ে গেছিলো তৃণমূলের ভেতরে। আজকে আমি বুঝি যে রুদ্রনীল
নিজের মুখে বলছে 5 বছরে সে মাত্র 70 দিন কাজ করেছিল। আজকে অনেকে যারা ডিগবাজি খাচ্ছে তারা সেই 5 বছরটা ফেস করতে চায় না জীবনে, তারা কাজ করতে চায়, সেই জায়গাটা আমি বুঝি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে তারাই থাকতো, আমরা যারা দলের কর্মী বা দলের জাতীয় মুখপাত্ররাও কার্নিভালে স্টেজে উঠতে পারতাম না, সিরিয়াল অভিনেত্রী আর সিনেমা অভিনেত্রীরাই থাকতো। তৃণমূল কংগ্রেসের যত মিছিল হতো সেখানে তারা থাকতো। 21শে জুলাইয়ে শহীদ পরিবাররা পেছনে বসতো, এনারা সামনে বসতেন। তাহলে আজকে আমি জানি আপনাদের ব্যক্তি কাজের জন্য আপনাদেরও পাল্টি খেতে হবে, কোনো অপশান নেই, কিন্তু একেবারে মমতা ব্যানার্জির থেকে মুখটা ফিরিয়ে নেবেন, এটা একটু চোখে লাগছে না? এটা একটু দৃষ্টিকটু না? রবীন্দ্র জয়ন্তীতে কাউকে পাশে পাওয়া যায় না। সেটাই তো বলছি, আমি কারুর নাম করছি না, তারা তো কম ফায়দা তোলেনি মমতা ব্যানার্জির থেকে। কারুর বাড়ির ইস্যু মিটিয়ে নিয়েছে, কারুর এগেনস্টে চুরির কেস মিটিয়ে নিয়েছে, কারুর এগেনস্টে মামলা ধামাচাপা পড়ে গেছে, অনেকেই তো আছে, আপনারা জানেন। আমি আর ব্যক্তি আক্রমণ কাকে করব? তো আমার কথা হচ্ছে যে তারপরে যেটা আমার খারাপ লাগছে সেটা হচ্ছে শুধু এরা মমতা ব্যানার্জির পাশে নেই যে তা নয়, অনেক এই টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী নির্দেশক প্রযোজক তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, যারা আজকের দিনে হেরে গেছে, তারা মমতা ব্যানার্জি যখন বাড়িতে মিটিং ডেকেছে সেখানেও যায়নি। এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা অভিনেতা এবং অভিনেত্রী তারাও কিন্তু মিটিংয়ে যায়নি। তো এটা কোথাও একটা খারাপ লাগছে আমার। মমতাদিরও রাজনীতির বাইরে গিয়ে টলিপাড়াকে এতটা রাজনীতিতে ঢোকানো ঠিক হয়নি। আর যারা সকালবেলা বিশ্বাস ব্রাদার্সের একটা বাসে করে চলে আসতো 21শে জুলাই, তারপরে 5 তারা হোটেলে গিয়ে লাঞ্চ করত এবং বাংলায় অ্যাভেলেবেল সব ফায়দা তুলেছে, তাদের কটা দিন অন্তত চক্ষু লজ্জার স্বার্থে একটু মমতাদির সাথে থাকা উচিত ছিল। অভিষেক ব্যানার্জির বাড়ির একাংশ বলছে বেআইনি ভাঙা হচ্ছে, এবং আর সব থেকে বড় কথা এই যে পুরসভার যে কোনো কিছু কি জানতো না, এটা কি সত্যি ঘটনা? এই যে 7তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, এখন যে বুলডোজার চলছে, এই যে ইল্লিগাল ফ্ল্যাট সব ভেঙে দিচ্ছে, এত দূর উঠে যাচ্ছে, কেউ কিছু জানতো না, কোনো পুরসভার কেউ জানতো না। দেখো, তুমি আমার দুটো প্রশ্ন করেছো, এর আমি দুটো জবাব দেবো। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সরকার বলে একটা সিনেমা আছে অমিতাভ বচ্চনের, সেখানে একটা অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আছে, জিসকে পাস পাওয়ার হতা হ্যায় উসকা রং ভি রাইট হতা হ্যায়। তো যখন পাওয়ার ছিল তখন রঙগুলো রাইট ছিল, এখন পাওয়ার নেই, এখন সেই রঙগুলোকে রাইট করা হচ্ছে। তার বাড়িতে নোটিশ পাঠিয়েছে পৌরসভা, যদি তার কাছে কাগজ, ফিরাদ হাকিম কিছুই জানেন না, তার বাড়িতে নোটিশ গেছে, তার কাছে যদি কাগজ থাকে তিনি দেবেন। আমি তো শুনলাম যে তিনি একটা চিঠি লিখে একটু সময় চেয়েছেন, তো তার কাছে যদি যথাযথ কাগজ থাকে তিনি দেবেন পৌরসভাকে। যদি কাগজগুলো ঠিক হয় কোনো অসুবিধা নেই, কাগজগুলো যদি ঠিক না হয় তাহলে পৌরসভার আইন অনুযায়ী আপনাকে সময় দেওয়া হবে সেই অবৈধ জায়গাটা ভেঙে ফেলার। আপনি না ভাঙলে পৌরসভা গিয়ে ভেঙে দেবে, তার খরচা আপনাকে দিতে হবে, বাঁচার তো কোনো জায়গা নেই। আচ্ছা, আপনি আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিচ্ছেন, আমার বাড়িতে তো পৌরসভা নোটিশ লাগাইনি, আমার বাড়ি তো লাগায়নি। আমি তো 13 বছর করেছি, তার মধ্যে 13 বছরের মধ্যে প্রায় 9 বছর আমি জাতীয় মুখপাত্র ছিলাম, আমি তো একটা তলাও তুলতে পারলাম না, ঠিক আছে। আর রইল অবৈধ নির্মাণ, এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে, আর আমি আপনার চ্যানেলে যেহেতু এত সাবস্ক্রাইবার আছে, এত ফলোয়ার্স আছে, আপনার চ্যানেলের মাধ্যমেও আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার শাসক দল তার সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে অবৈধ নির্মাণে বুলডোজার চলছে পুরোটাই আইনসম্মত, কারণ মানে অবৈধ নির্মাণের মধ্যে অবৈধ কথাটাই তো আছে, এটা তো বেআইনি, ওটা তো ভাঙা হবে। কিন্তু এখানে একটা মানবিক দিক একটু দেখতে হবে। আমার দুটো আবেদন আছে বাংলার মুখ্যমন্ত্রী এবং শাসক দলের সভাপতি শ্রমিকবাবুর কাছে, যে প্রথম, অবৈধ নির্মাণ যেগুলো ভাঙা হচ্ছে সেটা যেন ধর্মের রং দেখে ভাঙা না হয়, নাম্বার 1। নাম্বার 2, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আজকে একটা অবৈধ নির্মাণ করেছে একটা প্রমোটার, অধিকাংশ জায়গায় 4-5-6টা করে ছেলে তারা নিজেদের ঘরের টাকা লাগিয়ে করেছে, এবং একটা G+3 বা G+4 বিল্ডিং করার পর তারা হয়তো ব্যক্তিগত স্তরে 3 লাখ টাকা আয় করেছে, এর বেশি নয়। তারাও গরিব ছেলে মেয়ে, সবাই একটা সিন্ডিকেট, ওই 5-6 জন মিলে করেছে, কারণ তাদের রুটি রোজগারের অধিকার সবারই আছে। কিন্তু তারা স্কোয়ার ফিট ভিত্তিক টাকা দিয়েছে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের নেতাদের। এবং আজকে ধরুন আপনি যেখানে আছেন, এখানে এই অঞ্চলে স্কোয়ার ফিট 8,000 টাকা,
যদি আপনাকে দলিলোলা ফ্ল্যাট কিনতে হয়, মানে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে 80 লাখ টাকা দিতে হবে রেজিস্ট্রেশন ফি বাদ দিলে। সেখানেই একটা যদি অবৈধ নির্মাণের আগে যেটা আইন হয়ে গেছিল, সেখানে ধরুন আপনার কাছে অত টাকা নেই, কিন্তু সেই 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি কিন্তু পেয়ে যাবেন 20 লাখ টাকায়, যেটা আপনি জোগাড় করতে পারবেন। কিন্তু আপনি তো কোনো ভুল কাজ করেননি, আপনি আপনার স্বামী বা আপনার পরিবার বহুদিন ধরে ভাড়ার বাড়িতে থেকে টাকা জমিয়ে 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 20 লাখ টাকায় নিজের একটা ঘর তৈরি করেছে। আজকে যে বাড়িগুলো ভাঙা যাচ্ছে, যে গরিব মানুষগুলো ওই বাড়িতে থাকে, যারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে ওই ফ্ল্যাটটা কিনেছে, তাদের কি দোষ? তাদের তো দোষ নেই। এবং প্রমোটার যে ছেলেগুলো তৈরি করেছে, তারাও তো স্কোয়ার ফিটে তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে, থানায় পুলিশকে টাকা দিয়েছে, দিয়ে করেছে। তারা এখন এই লোকেদের কাছে মার খাচ্ছে। তাই আমি মুখ্যমন্ত্রী আর শ্রমিকবাবুকে বলবো যে আপনারা এটাকে যদি একটু মানবিকভাবে দেখেন, কারণ এই মানুষগুলো, হ্যাঁ অবৈধ বাড়ি আপনারা ভাঙবেন, এটা আইনসম্মত বলার কোনো জায়গা নেই, কিন্তু এই মানুষগুলো যাবে কোথায়? এরা তো সর্বস্ব দিয়ে ওই ফ্ল্যাটটা কিনেছে। আর যে প্রমোটারগুলো এখন এই বাড়ির ফ্ল্যাটের মালিকদের কাছে মার খাচ্ছে বা হেনস্থা হচ্ছে, তারাও তো তাদের সর্বস্ব লাগিয়ে এই একটা ছোট ছোট ফ্ল্যাট করেছে। তো এটার মানবিকভাবে যদি একটু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য যদি দেখেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা দাদা, যেহেতু তুমি অনেকটা বছর ছিলে এবং মুখপাত্র ছিলে, অভিষেক ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ নিশ্চয়ই হতো। তো যখন এত কিছু ঘটনা ঘটছে, যে লাস্ট 2 বছর ধরে যেভাবে ধরাশায়ের দিকে যাচ্ছে, বলে না, বোঝা যায় যে কিছু ঘটতে চলেছে এবং আইপ্যাক আসা, তাদের নিয়মাবলী ঠিকঠাক না, সেটা নিয়ে কখনো আলোচনা করোনি? আমি দায়িত্ব নিয়ে তোমার চ্যানেলে তোমার ক্যামেরার সামনে বলছি, রিজু দত্ত ছেড়ে দাও, অভিষেক ব্যানার্জি ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেনি যে আমরা ক্ষমতাচ্যুত হব। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি যে আমরা ক্ষমতাচ্যুত হব। হয়তো নাম্বারটা কমতো, 215 থেকে 180 হতো, 160 হতো বা 170 হতো, আমরা যে সরকারে ফিরবো না এটা মমতা দিয়েও ভাবেননি। তাহলে অন্যরা কত, ওনার থেকে বড় রাজনীতিবিদ তো কেউ নেই। এখানে যে ঘটনাটা ঘটেছে, আমরা যখন জেলা সফরেও গেছি, মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দেয়নি কোনো দিন। মানুষ আমাকে এসে বলেছে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেও আমার সামনে গালাগাল দেয়নি, আমার সামনে মানুষ এসে বলেছে, দাদা আমরা সব ভোট দিদিকে দেবো, এই পঞ্চায়েতের চোরটাকে সরান, এই কাউন্সিলরটা চোর, একে সরান। লোয়ার লেভেল ক্যাডারদের উপরে রাগ ছিল, কিন্তু এতটা রাগ জমে আছে মানুষের মনের মধ্যে যে মানুষ বাংলায় পরিবর্তন নিয়ে চলে আসবে, এটা মমতা দিয়েও ভাবেনি। এর মধ্যে মমতাদির একটা স্টেটমেন্টে বিরাট ক্ষতি হয়ে গেছিল, যে স্টেটমেন্টটা উনি করেছিলেন যে আমি যদি সরে যাই একটা কমিউনিটি 1 মিনিটে সব দখল করে নেবে। ওই স্টেটমেন্টটা একটা বিরাট ক্ষতি করেছে। আর যেহেতু আমাদের দলের সেনাপতি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন বাংলার, আমরাও তো তিনি যা কথা বলতেন তাই কথাই বলতাম। আমি এখন হঠাৎ করে সাধু সাজলে হবে না। আর অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে আমিও এখন লাইনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির সাথে সেলফি নিতাম। তাহলে এখন কেন কথা বলছি? শুধু হেরে গেছে বলে না। আমি এই যে সময়টা পেয়েছি আত্মমূল্যায়ন করার, সেখানে আমি বুঝেছি ব্যক্তিগত স্তরে যে আমাদের তৃণমূলের রাজনীতিতে রাজনৈতিক সৌজন্যটা শেষ হয়ে গেছিল, পুরোটাই হয়ে গেছিল ভাষা সন্ত্রাস আর ব্যক্তি আক্রমণ। এই যে মঞ্চের পর মঞ্চে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 4 তারিখের পর কোন বাবা আসবে দেখে নেব, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছে, অমিত শাহকে চ্যালেঞ্জ করছে, ফলতায় দাঁড়িয়ে বলছে চুল্লি বানাতে হবে, এগুলো না মানুষ ভালোভাবে নেয়নি, মানুষের প্রাণের ভয় হয়ে গেছিল। কিন্তু এই একই কথা একটু মার্জিতভাবে হলো, আমরাও তো বলেছি, কারণ আমার নেতা বলছে, আমিও বলেছি। আমি এখন সাধু সাজবো না সেটার জন্য। আর আমি মুখপাত্র হিসেবে আমার রাজধর্ম ছিল দলকে ডিফেন্ড করা, সেটা আমি বুক ফুলিয়ে করেছি। কিন্তু কেন আমি এখন বলছি, তার কারণ হচ্ছে 4 তারিখ থেকে আজকে অবধি অভিষেক ব্যানার্জি একটা ফোন করেনি আমাকে, যার সাথে আমার হোয়াটসঅ্যাপে প্রায়ই কথা হতো। সে আমাকে একটা হোয়াটসঅ্যাপে এইটুকু পর্যন্ত জিজ্ঞেস করেনি তুই ঠিক আছিস। এটা কি আমার প্রাপ্য ছিল না? প্রথম 2-3 দিন আমার খুব দুঃখ হয়েছিল, খুব কষ্ট হয়েছিল যে এইটুকু প্রাপ্য না, যে অভিষেকদা একটা মেসেজ করে জিজ্ঞেস করবে তুই বা তোর পরিবার ঠিক আছিস। আর যত দিন যাচ্ছে ওই দুঃখ কষ্টটা কমে গেছে বা মুছে গেছে, এখন সেটা রাগ আর ঘৃণায় পরিণত হচ্ছে, আর কিচ্ছু না। আমরা বেইমান নয়, আমরা তৃণমূল কংগ্রেসে থাকতে কোনোদিন তৃণমূল কংগ্রেস সাথে বেইমানি করিনি। আমি কিন্তু দল থেকে রেজিগনেশন দিইনি, দল আমাকে তাড়িয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নতুন সরকার যদি আমন্ত্রণ জানায়, কিছু ভেবে রেখেছো?
দেখুন, আমি দু তিনটে পরিষ্কার কথা বলি আপনাকে। সেটা হচ্ছে, তৃণমূল আমাকে তাড়িয়ে দিয়েছে। তৃণমূল যদি কোনো ম্যাজিকে আমাকে ফোন করে বলে যে তোমাকে ফেরত নেওয়া হবে বা তোমার সাসপেনশন তুলে নেওয়া হবে, তাও আমি আর তৃণমূল করব না। কারণ আমি তৃণমূলটা আবেগে করেছি, মন থেকে করেছি। আমি হাঁড়ি চড়িয়ে তৃণমূল করিনি। তো সেই জায়গায় যখন আবেগ, বিশ্বাস, ভালোবাসার জায়গাটাই নষ্ট হয়ে গেছে, এই দল আর করা যাবে না। রইল অন্য দলের ব্যাপার। বিজেপি 207টা পেয়েছিল, এখন 208টা আসন পেয়েছে। তাদের ঋজু দত্ত কেন, কারুরই কোনো দরকার নেই। তারা যা ম্যান্ডেট পেয়েছে মানুষের। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমি কোনো বিজেপি নেতৃত্বকে ফোন করে বলিনি আমাকে সুযোগ দিন, আমার কথা একটু ভাববেন, একটু মন্দিরের দরজাটা খুলুন, আমি বসতে চাই। তারাও আমাকে বলেনি একটু দাঁড়া আমরা দেখছি। না, আগামী দিনে যদি বিজেপির মতো দল আমাকে সুযোগ দেয় বা আমাকে আহ্বান জানায় বা আমাকে সুযোগ দেয় তাদের হয়ে কাজ করা, অবশ্যই আমার পরিবারের সাথে আমি সেটা বিবেচনা করে আমি আমার পদক্ষেপ নেব। বা অন্য কোনো দল, কংগ্রেসও যদি, কংগ্রেসের মতো ন্যাশনাল পার্টিও যদি আমাকে একটা কোনো অফার দেয়, সেটাও আমি পরিবারের সাথে আলোচনা করব। বাট হ্যাঁ, এটা ঠিক, আমি এটুকু আপনাকে বলতে পারি যে আমি রাজনীতির ছেলে। আমি রাজনীতি করেছি, কষ্ট করে রাজনীতি করেছি, রেকমেন্ডেশনে রাজনীতি করিনি। পরিবারের তো কেউ নেই। রেকমেন্ডেশন, আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। তো খেটে তৈরি হয়েছে। রাজনীতি আমি ছাড়বো না, নাটক শেষ হওয়া অবধি স্টেজ আমি ছাড়ছি না। কোথায় করব, কি করব, সেটা সময় বলবে। এখন কিছুদিন এই বেশ ভালো আছে। আচ্ছা, জুন মাসে শুনছি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে মমতাদি কথা বলবে এবং আরও যেসব টিম, কি মনে হয়? যাক না, মমতাদি কথা বলুক। দেখুন, মমতাদি যখন আমি তৃণমূল করতাম তখনও আমার কাছে মাতৃসমা ছিল। তৃণমূল আমাকে তাড়িয়ে দিয়েছে, এখনও উনি আমার কাছে মাতৃসমা। আমি যদি ভবিষ্যতে অন্য কোনো দলে থাকি বা অন্য কোনো দলে যাই, সেখানেও মমতাদি আমার কাছে মাতৃসমাই থাকবে। তার আন্দোলনের ইতিহাস, তার তিনি যেভাবে একটা নতুন দল তৈরি করে সেই দলটাকে ক্ষমতায় নিয়ে এসে তিনি নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, এগুলো সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই তার বিরুদ্ধে কিছু বলার দৃষ্টতা আমার নেই। মমতাদি ইন্ডিয়া জোটে বৈঠক করতেই পারেন। যদি উনি জিততেন তাহলে ইন্ডিয়া জোটের নেত্রী উনি হতেন। কিন্তু এখন যাদের সাথে উনি বৈঠক করবেন বা সেখানে মমতাদি কতটা সম্মান পাবেন সেটা সময় বলবে। বাট হ্যাঁ, গণতান্ত্রিক রাজনীতিতে সবারই স্বাধীনতা আছে। আমি শুধু এইটুকুই বলবো, আমি মমতাদির সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। আমি চাই মমতাদি ভালো থাকুন, আর বাকি কারুর জন্য আমার কিছু বলার নেই। শেষ করবো দাদা, শুধু একটাই জিজ্ঞেস করবো যে ফলতা নিয়ে যে জাহাঙ্গীর, পুষ্পা ঝুঁকে গানে যেভাবে সরে এলো, মাত্র 5,000 ভোট, মানে সরে আসা, মানে এইভাবে বোধহয় মানে যেটাকে নিয়ে অভিষেক ব্যানার্জি, যে যাকে নিয়ে এত কিছু, এত বড় বড় ওর চিন্তা ভাবনা যে জাহাঙ্গীর আছে এখানে, এই করে দেবো সেই করে দেবো, তার এরকম ভাবে সে লাস্টকে লুকিয়ে পড়লো। একটা জিনিস মাথায় আপনাকে রাখতে হবে যে এই ফলতা বিধানসভা থেকে 2024 সালের লোকসভায়, কারণ ফলতা তো ডায়মন্ড হারবার অন্তর্গত, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন 7,11,000 ভোটে। ফলতা লিড দিয়েছিল 2 বছর আগে 1.5 লক্ষ ভোটের। তো 2 বছরের মধ্যে এমন কি হলো যে 1.5 লক্ষটা 5,000-এ চলে এলো। আর 1998 সালে 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। সেই দিন থেকে আজ অবধি এই প্রথমবার যে একটা প্রার্থী ভোটে না দাঁড়িয়ে পালিয়ে গেল। তার মানে একটাই জিনিস প্রমাণ হচ্ছে যে এই যে ডায়মন্ড হারবার মডেল, এই ডায়মন্ড হারবার মডেলটাই দাঁড়িয়েছিল দুষ্কৃতী দুর্বৃত্তদের কাঁধের ওপরে। আর ডায়মন্ড হারবার মডেলটা ছিল একটা ভয়ের মডেল। যেদিন মানুষের ভয় কেটে গেছে, যেদিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিতে পেরেছে, যেদিন মানুষ তার আওয়াজ তুলতে পেরেছে, মানুষ বুঝিয়ে দিয়েছে আসলটা কি। ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরচুর হয়ে গেছে।